টুনির মরা গাছ। সুজলা সুফলায় ভরা হিমছড়ি গ্রামের পাশে সবুজের সমারোহে ঘেরা এক জঙ্গল ছিল। সেই জঙ্গলেরই এক কোণে এক গরিব টুনি পাখির বাড়ি ছিল। আপন বলতে এই দুনিয়াতে শুধুমাত্র তার অসুস্থ মা মিনুই ছিল। আর সয় সম্বল বলতে শুধুমাত্র একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরটাও ছিল অন্যের জমির উপরে। মা টুনি, আমার তো আজ ঔষধ শেষ হয়ে গেছে রে মা। আজ যদি আনতে না পারিস তাহলে তো আমি আবারও অসুস্থ হয়ে যাব রে মা। তুমি চিন্তা করো না মা, আমি একটু পরে কাজে বের হব। তারপর বাড়ি ফেরার পথে তোমার জন্য আমি ঔষধ নিয়ে আসবো মা। আচ্ছা ঠিক আছে রে মা। এরপর টুনি কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ভাগ্য খারাপ হওয়াতে আজ আর টুনি কোনো কাজ পায় না। এরপর বাধ্য হয়েই দোকান থেকে বাকিতে মায়ের জন্য ওষুধ নিয়ে আসে টুনি। কি রে মা, আজ যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? কাজ পাসনি বুঝি? আমিও এক অপদার্থ মা, যে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি আর কম বয়সী মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছি, আর রোজ রোজ ঔষধের জন্য ঘ্যান ঘ্যান করছি তোর সাথে। হায় ঈশ্বর, তুমি আমার এমন জীবন থেকে আমাকে তুলে নাও ঈশ্বর, তুলে নাও। আহ মা, তুমি এসব কি কথা বলছো বলো তো? আমি যে তোমার সেবা করতে পারছি এটাই তো অনেক। কজন পারে বলো মায়ের সেবা করতে? এখন ওষুধ খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো তো। আমাকে চুপ করিয়ে আর কি হবে রে মা, বল। যা, তুই এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। সারাদিন তো অনেক ধকল গেছে তোর উপর। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি মায়ের কথা মতো হাত মুখ ধুয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। টুনি আবারও কাজের জন্য বের হয়। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করে টুনি একটা মরা গাছকে দেখতে পায়। গাছটাকে দেখে একটা অদ্ভুত মায়া কাজ করে টুনির মধ্যে। মনে হচ্ছে এই গাছটা আমাকে ডাকছে, কিন্তু কি আছে এই গাছের মাঝে যা আমাকে এত আকৃষ্ট করছে? আমি বরং এক কাজ করি, এই গাছটাকে আমার বাড়িতে নিয়ে যাই। এরপর টুনি সব কাজ বাদ দিয়ে মরা গাছটাকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর সেই মরা গাছটা বাড়ির উঠানে পুঁতে দেয়। এই মরা গাছটাকে যে তুই লাগালি, এই গাছটার তো জীবিত হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না রে মা। মা, এটার পরিচর্যা করতে তো কোনো ক্ষতি নেই বলো। দেখি না মা, একটু চেষ্টা করে যদি এই গাছটা জীবিত হয়ে যায়। এই চিন্তা নিয়ে টুনি গাছটার পরিচর্যা শুরু করে। টুনি প্রত্যেকদিন গাছটার গোড়ায় জল দেয়, সার দেয়। এভাবে দিতে দিতে অনেকগুলো দিন কেটে যায়। আর মরা গাছে কচি পাতা দেওয়া শুরু হয়। প্রত্যেকটা ডালপালায় পাতা গজাতে থাকে। এ দেখে টুনি ভীষণ খুশি হয়। মা, মা দেখো, আমার পরিশ্রমের ফল পেয়ে গেছি আমি মা। আমার মরা গাছে পাতা গজিয়েছে, দেখো মা দেখো। এটা তো একটা ডালিম গাছ মনে হচ্ছে রে মা। তবে ভালোই হলো, এই গাছটায় যদি এখন ডালিম হয় তাহলে তুই সেগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা পাবি। একটু হলেও আমাদের অভাব দূর করতে পারবি রে মা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এরপর থেকে টুনি আরো বেশি বেশি করে তার মরা গাছের যত্ন নিতে থাকে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। টুনির মরা গাছে পাতা গজিয়ে ডালগুলোতে ফুল ধরে। মা গো মা, দেখো না, ঈশ্বর হয়তো এবার আমাদের ইচ্ছেগুলো পূরণ করে দিচ্ছে মা। আমার গাছে যে ফুলও ধরেছে। মেয়ের এমন কথায় খুশিতে মিনুর চোখ ছলছল করতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। প্রত্যেকটা ফুল এখন ফলে পরিণত হয়ে গেছে। এরপর সেগুলো পাকতেও শুরু করেছে। একদিন মিনু টুনিকে বলে, মা টুনি, ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু তুই যদি কিছু মনে করিস। না মা, তুমি বলো না, কি বলবে? আমি কিচ্ছু মনে করব না মা। এত সুন্দর পাকা পাকা ডালিম দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছে রে মা। আমাকে একটা ডালিম কেটে দিবি রে মা? আচ্ছা ঠিক আছে মা, তুমি বসো, আমি এক্ষুনি পেরে আনছি। এই বলে টুনি তার গাছ থেকে একটা ডালিম পেড়ে আনে। এরপর সেই ডালিমটা কাটতেই টুনির চোখ আটকে যায়।
টুনির নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না, কারণ ডালিমের ভিতরের সবগুলো দানায় যে সোনার ছিল। মা দেখো, কি অলৌকিক কাণ্ড! ডালিমের ভিতরে সবগুলো দানায় যে সোনার। ও মা, তাই তো! সবগুলো ডালিম কেটে দেখ তো মা, ওগুলোর ভিতরে সোনার দানা আছে কিনা। এরপর টুনি একে একে সবগুলো ডালিম কাটে, আর সবগুলো ডালিমের ভিতরেই সোনা দেখতে পায়। এ দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায়, আর খুশি হয়ে ডালিমের সোনার দানাগুলো বাজারে বিক্রি করে, আর মায়ের জন্য অনেক খাবার আর অনেক ঔষধ কিনে নিয়ে আসে। এই ঘটনা আস্তে আস্তে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এ দেখে এক কালু কাকের ভীষণ হিংসে হতে থাকে। এই টুনির ভাগ্য এত ভালো কি করে হয়? ও সব সময়ই তো সব কিছুতে জিতে যায়, কিন্তু এবার আর জিততে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক ওই গাছের ভাগ নিতেই হবে। এই বলে কালু বনপ্রধান ঈগলের কাছে যায়। ঈগল দাদা, ওই টুনির তো নিজস্ব কোনো জমি নেই, ও তো জঙ্গলের জমিতেই গাছটা লাগিয়েছে। তাহলে তো আমরা সবাই ওই ডালিমের ভাগ পাই, তাই না? তুমি ঠিক বলেছো। চলো এক্ষুনি আমরা সবাই মিলে টুনির বাড়িতে যাই। এরপর কালু আর ঈগল মিলে আরো কিছু পাখিকে সাথে নিয়ে টুনির বাড়িতে যায়। টুনি, এই ডালিমের ভাগ তো আমরা সকলেই পাবো মনে হয়। হ্যাঁ ঈগল দাদা, আমি আজই সবার বাড়িতে একটা করে ডালিম দিয়ে আসবো। এতে করে আমাদের জঙ্গলের সবাই বড়লোক হতে পারবে। সবাই টুনির এমন বিনয়ী আচরণ আর কথা শুনে খুবই খুশি হয়। এরপর টুনি সবার বাড়িতেই একটা করে ডালিম দিয়ে আসে। এতে করে জঙ্গলের সব পাখিরাই ধনী হতে শুরু করে। কিন্তু লোভী কালু কাকের মনে একটা ডালিম দিয়ে শান্তি হয় না। এই একটা একটা করে ডালিম বিক্রি করে তো আমি তেমন বড়লোকই হতে পারছি না। আমার চাই অনেক টাকা, অনেক সম্পদ, অনেক খাবার। আমি আজকে এই গাছটাকে বাড়িতে এনে লাগাবো। এই বলে কালু কাক বনপ্রধান ঈগলকে নিয়ে টুনির বাড়িতে যায়। ততক্ষণে সেখানে অন্য পাখিরাও এসে জমাট বাঁধে। ঈগল দাদা, এই ডালিম গাছটা তো আমাদের এই বনেরই সম্পদ, তাই এটা আমার বাড়িতে থাকলো না টুনির বাড়িতে থাকলো তার কিচ্ছু যায় আসে না। তাই আমি ঠিক করেছি এই ডালিম গাছটাকে তুলে নিয়ে আমি আমার বাড়িতে লাগিয়ে দিব। এই বলে কালু কাক ডালিমের গাছটাকে তুলে ফেলে। তখনই সবগুলো ডালিম মাটিতে পড়ে যায়, আর সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। এত কালো ধোঁয়া হচ্ছিল যে নিমিষেই পুরো জঙ্গলকে গ্রাস করে ফেলে। আর সেই কালো ধোঁয়া টুনির বাড়ি ছাড়া জঙ্গলের প্রত্যেকটা বাড়িকেই গরিব বানিয়ে দেয়। কালু যদি এমন লোভ না করতো, তাহলে আজ আমাদের এই জঙ্গলের সবাই ধনী থাকতো। এই কালুর জন্যই এত কিছু হয়েছে। এই শয়তান কালুকে পিটিয়ে এই জঙ্গল থেকে বের করে দেওয়া হোক। এরপর সবাই মিলে কালুকে ঘন পিটুনি দিয়ে জঙ্গল থেকে বের করে দেয়। আর টুনি আবারও সেই ডালিম গাছকে মাটিতে পুঁতে রাখে আর পরিচর্যা করতে থাকে। তো বন্ধুরা, লোভ করে কখনোই অন্যের ক্ষতি করতে নেই, এতে করে নিজেরই ক্ষতি হয়ে যায়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।